ভারতীয় ফুটবলে বেসিক্যালি দুটো হট টপিক খুব চলছে, একটা ইস্ট বেঙ্গল রিলেটেড, একটা মোহনবাগান রিলেটেড। তো ইস্ট বেঙ্গল রিলেটেড হট টপিকটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল পরের বছর কি আইএসএল খেলবে, আর একটা মোহনবাগান রিলেটেড হট টপিক অবশ্যই এটিকে মোহনবাগান মার্জার। তো এই দুটো নিয়ে 2018-19 সিজন ইস্ট বেঙ্গল ড্রেসিং রুম আর 2019-20 ইস্ট বেঙ্গল ড্রেসিং রুম কি হয়ে গেল? তো মোহনবাগানের এই মরশুমের সাকসেসে তোমার কি মনে হয় যে হোয়াট ইজ দি মেন রিজন বিহাইন্ড মোহনবাগান সাকসেস দিস সিজন? কোনো না কোনো সময় কেউ না কেউ এসে সেই লবির প্রবলেমটা তৈরি করে, এবং এটা একাধিক ফুটবলারের কাছ থেকে আমি শুনেছি। আমার দেখা বেস্ট ফরেন কোচ যদি তুমি বলো, বব হার্টন, মানে ইন্ডিয়ান ন্যাশনাল বব হার্টন। মানে সুমনদা, একটা কোশ্চেন করব, তিনটে প্লেয়ার সম্বন্ধে তোমাকে আমি জিজ্ঞাসা করব। তো তিনটে প্লেয়ারের মধ্যে এক নম্বর, দেখো আমরা সবাই জানি যে এরকম তোমার তো খুব ভালো বন্ধু তীর্থঙ্কর, মানে বন্ধু বলো, তোমার জুনিয়র বলো, তোমার সঙ্গে খুব ভালো রিলেশন আছে। এক নম্বর তীর্থঙ্কর। হ্যাঁ, দু নম্বর হচ্ছে আমাদের যে সাহাল আব্দুল সামাদ, মানে ইন্ডিয়ান পজিশনের যখন কথা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। আর তিন নম্বর হচ্ছে যে তোমার কমেন্ট্রি ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান অ্যারোস কল্যাণী স্টেডিয়ামে, বিক্রম প্রতাপ সিং। তো এই যে তিনজন, তো এই তিনজনকে তুমি কিভাবে ঠিক দেখছো? সাহাল আব্দুল সামাদ সম্বন্ধে কিভুবি কুনা রিসেন্টলি একটা কমেন্ট করেছে যে হি ইজ দ্য মোস্ট প্রমিসিং প্লেয়ার ইন কেরালা। তো তুমি এই তিনজন কিন্তু খুব কাছ থেকে দেখেছো। তো প্রথমে তীর্থঙ্করটা বলো, তীর্থঙ্কর এত প্রমিসিং, মানে একা মোহনবাগানকে কলকাতা লিগে প্রায় নাচিয়ে দিয়েছিল, সবাই দেখে। আমি আর একটা সুমনদার একটা ইন্টারভিউ আমি বলবো, যেটা হচ্ছে এরকম সুমনদার করিম বেঞ্চরিফার সঙ্গে একটা ইন্টারভিউ, যেখানে করিম বেঞ্চরিফা সুমনদাকে বলছে যে ওয়ার ইজ তীর্থঙ্কর বা হাউ ইজ তীর্থঙ্কর ডুইং, মানে করিম বেঞ্চরিফারও একটা মানে মানে ওয়ান অফ দ্য বেস্ট ফাইন বা ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট যে নোটিস করেছিল সেটাও তীর্থঙ্কর। তো তীর্থঙ্কর একটা প্রচুর বড় প্রসপেক্ট ফর ইন্ডিয়ান ফুটবল। আরেকটা আমি বলছি, সন্তোষ ট্রফিতে বাংলা হারছে এক গোলে, ফ্রি কিক পেলো বক্সের ঠিক বাইরে, তো তুমি কমেন্ট্রি, ওখানেও আবার তুমি কমেন্ট্রিতে ছিলে, তো ফ্রি কিকের গোলটা হয়ে যায়, মোস্ট প্রবাবলি কেরালার এগেনস্টে ছিল। তো তীর্থঙ্কর সরকারের মিস্ট্রিটা কি? শুধু ওই ম্যাচটা নয়, মানে আমি তীর্থ সম্পর্কে বলতে পারি যে তীর্থ এমন একটা ট্যালেন্ট, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আগে একটা প্রশ্ন সবার আগে ক্লিয়ার করে দিতে চাই, এই মুহূর্তে ওর মতো বাপা ভারতবর্ষের ফুটবলের কারণ নেই। একদম, এটা প্রচন্ড স্কিলফুল, প্রচন্ড একদমই। হ্যাঁ, তো হি ইজ লাইক দ্যাট, যে হি ইজ আ ম্যাগনিফিসেন্ট ট্যালেন্ট ইন টার্মস অফ হিজ লেফট ফুট। হ্যাঁ, যখন করিম ছিল তখনও ও সাংঘাতিক ট্যালেন্টেড ফুটবলার ছিল, কিন্তু একটা যেটা ব্যাপার ছিল করিমের সময়, সেটা হচ্ছে ও খুব বেশি চান্সেস পেত না। তো আমার মনে হয় যে সেই সময়টা আস্তে 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 যখন কাটতে লাগলো, ও অনেক বেশি সাবলীল হলো। ওর একটা ইনজুরির জন্য অনেকে বলে যে ও নাকি এমনি মোটা হয়েছে। মোটা হওয়ার বেসিক একটা রিজন ছিল হচ্ছে বেসিক্যালি এসিএল ইনজুরি হওয়ার পর না ফেরাটা খুব ডিফিকাল্ট হয়। ইজ ওয়ান অফ দোজ রেয়ার ফুটবলার যার এসিএল ইনজুরির পরে যে ফিরে এসেছে। তো যেটা ওকে অনেকটা গ্রেড 2 টিয়ার ছিল, তো ওটাও অনেকটা ওকে মোটা করে দেয়। বাট এখনো তীর্থঙ্কর ওই যে 20 মিনিট বা 25 মিনিটের একটা স্পেল ফুটবল খেলবে, আমার মনে হয় যে ভারতবর্ষের ফুটবলে যে কোনো বিদেশিকে চ্যালেঞ্জ করতে পারে আইএসএল এ। তীর্থঙ্করটা জন্মায় আর কি, মানে তীর্থঙ্কর ওর বাপাটা, আমি ওকে বলেছি, মানে কৃষাণুদের পরে এত ভালো বাপা বাংলার ফুটবলে আসেনি, ভারতবর্ষের ফুটবলেও কম এসছে। মানে আমি হয়তো অ্যালভিটো ডি কুনিয়ার প্রচুর মানে ফেদার্স আছে অন হিজ ক্রাউন। ডেফিনেটলি মানে আমাদের রাজ্যের ফুটবলারদের কি হয়, মানে অ্যালভিটো ইজ এ টেরিফিক ফুটবলার, কোনো সংশয় নেই, হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট। আমাদের রাজ্যে কি হয়, অন্য রাজ্যের ফুটবলারদেরকে তো একটু প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তীর্থঙ্কর অ্যালভিটোর থেকে কোনো কম প্রতিভাবান না, এটুকু বলতে পারি। দুজনে যদি দাড়ি পাল্লায় রাখা হয়, তাহলে আমি অন্ততপক্ষে কতগুলো অ্যাট্রিবিউট থাকে। তীর্থঙ্করের যেমন দূরপাল্লার পাস অসাধারণ, অ্যালভিটোর তেমন ড্রিবলিং ছিল। সুতরাং আমি তুলনায় যাচ্ছি না, কিন্তু বলতে পারি মানে প্রতিভার দিক থেকে দুজনেই বাপায়ের ফুটবলার, তো খুব একটা পিছিয়ে নেই অ্যালভিটোর থেকে তীর্থঙ্কর। হি ইজ দ্যাট গুড আ প্লেয়ার।
এবার আসি সাহাল আব্দুল সামাদ। ভারতবর্ষ ভাগ্যবান যে মমতারা প্লেয়ার ভারতবর্ষে জন্মেছে, যে অবলীলায় 5-6টা প্লেয়ারকে ড্রিবল করতে পারে। এক্স্যাক্টলি, কাতার ম্যাচ। মানে অ্যাবসলিউটলি। এবং শুধু তাই নয়, মানে ওর একটা না লেজি ফ্ল্যামবয়েন্স আছে, যেটা দেখতে খুব ভালো লাগে। দেখবে ক্রিকেটে ইনজামামুল হক বা রোহিত শর্মা ব্যাটিং দেখতে এত কেন ভালো লাগে, মনে হয় ওদের হাতে কত টাইম একটা শট। ওদের ঠিক তেমন সাহাল আব্দুল সামাদকে দেখলে মনে হয় ও তো সেরকম গতি নেই, কিন্তু যখন বল হোল্ডিং ক্যাপাবিলিটিস, ড্রিবলিং স্কিলস, কন্ট্রোলিং এত ভালো, যে যেটা যে কোনো টিমের জন্য একটা ত্রাসের সঞ্চার করতে পারে। এক্স্যাক্টলি। টু দ্য ন্যাশনাল টিম। আমি আমি আগের দিনকে থাপাকেই বলছিলাম আমাদেরকে, যে ভবিষ্যতের ভারতীয় টিম যদি বলা হয়, 4 মিডফিল্ড যদি ধরতে হয়, ব্রেন্ডন ফার্নান্ডেজ, অমরজিৎ সিং, তাহাল এন্ড আদ্রুত থাপা। তো এই 4 জন বহুদিন পরে এরকম একটা সেট অফ 4 জন মিডফিল্ডার ইন্ডিয়ান ফুটবল পেল, যারা ভারতবর্ষের ফুটবলকে অনেকদিন সেবা করবে। এবং অবশ্যই রেনিয়ার ফার্নান্ডেজ। আরেকটা কি বলেছিলেন? বিক্রম প্রতাপ সিং। বিকি ইজ আ লাইভলি ইয়াং ট্যালেন্ট, ইউ নো। আমি বললাম রোহিত দানু আর বিকির মধ্যে যদি তুলনা করা হয়, ডেফিনেটলি আমি রোহিতকে এগিয়ে রাখবো বলেও। বিকি ইজ আ লাইভলি ইয়াং ট্যালেন্ট। ও যখন গত বছর মানে এই সিজনটা নয়, আগের সিজনটা 2018-19 সিজনটায় যখন রোহিত দানু ফার্স্ট টিম খেলছে, বিকি ফার্স্ট টিম পেত না। বিকি যেটা করতো, বিকি সাবস্টিটিউট আসতো, কিন্তু নিজেকে এত ভালো ম্যাচিওর করেছে, এবং নিঃসন্দেহে খুব ভালো ট্যালেন্ট। মানে বিবিয়ানো ফার্নান্ডেজ ভারতবর্ষের শ্রেষ্ঠ স্কাউট, কোনো কথা হবে না। এত ভালো নিজেকে ম্যাচিওর করেছে যে ওভারঅল না, আমার মনে হয় এটা ভারতবর্ষের ফুটবলকে অনেকটা এগিয়ে দেবে। বলো বা রোহিত দানু বলো, শুভ ঘোষ বলো, ভারতবর্ষের ফুটবলের স্ট্রাইকার কে হবে সুনীল ছেত্রীর পর? এত প্রশ্ন। সেটাই আমাদের একটা মানে হ্যাঁ সুমন, মানে এই যে আমাদের মানে এই তুমি যে বলে ভারতবর্ষের স্ট্রাইকার ফিউচার জেনারেশন স্ট্রাইকার, এটাই আমাদের একটা আরেকটা যেটা পয়েন্ট আমাদের কোশ্চেন চলেই আসে, যে আমাদের বিদেশের সংখ্যা প্রচুর এখন এখন কথা চলছে যে আবার কমানো হবে। তো এর ফলে কি হয়, অনেক ভাইটাল ডিসিশন হয়ে গেছে আই লিগ কমিটির মিটিং এ গত সোমবার, সবাই মেনে নিয়েছে যে 3+1টা হবে। এখন জাস্ট 13 তারিখে অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। তো আমাদের যে মেন জিনিসটা, যেটা ধরো ইন্ডিয়ান যে ফুটবল টিম, ইন্ডিয়ান ফুটবল টিমের নাম্বার 1 স্ট্রাইকার সুনীল ছেত্রী লিড করছে সামনে থেকে, দ্য ক্যাপ্টেন, দ্য লিডার। সুনীল ছেত্রী তো আর হয়তো কিছুদিন, মানে এই পিক ফর্মে আর হয়তো কিছুদিন আফটার সুনীল ছেত্রীকে জাস্ট তুমি কাকে দেখছো? লারিয়ানজোলা চান্টে, মানে নাম্বার 9, দ্য আপকামিং নাম্বার 9 চান্টে। আমার মনে হয় চান্টে খুব ভালো হবে। চান্টে বেসিক্যালি তো নাম্বার 9 নয়, বাট হি ক্যান প্লে অ্যাজ আ নাম্বার 9। আমার কাছে খুব পছন্দের একজন ফুটবলার এই পজিশনে বিক্রম প্রতাপ, রোহিত দানু, শুভ ঘোষ। হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমি যখন জাস্টিনকে খুব দেখতে চাই ওই জায়গাটায়, কারণ হি হ্যাজ দ্য ফিজিক্যালিটি। তো there are options, but you need to keep your eyes open. ওকে। তো সুমনদা দেখো, এই আমরা ইন্ডিয়ান ফুটবল নিয়ে যখন এই রাউন্ডটা চলছে, তো ইন্ডিয়ান ফুটবল রাউন্ডে আমি একটা লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে টিম যখন থাকবে তখন তার একটা কোচ থাকবে, একটা মেন্টার থাকবে তার পেছনে। তো এখন যেমন স্টিম ম্যাচ, তুমি এর আগে কনস্ট্যান্টাইন দেখেছো, তার আগে দেখেছো বব হাউটন, যেটা আম্বেদকর স্টেডিয়ামে সিরিয়া যত টিম হারিয়ে। তো তুমি যদি ইন্ডিয়ান ফুটবল টিমটাকে দেখো খুব ক্লোজলি, কিন্তু একটা পয়েন্টে যাওয়ার পর তুমি একটা সেই ভিডিওতে বলছিলে যে র্যাঙ্ক বেসড ডিসকাশন হচ্ছে, ইন্ডিয়ার র্যাঙ্ক খুব একটা হয়তো উঠছে না ইন্ডিয়ান ফুটবল নিয়ে, সেটা নিয়ে খুব একটা কমেন্ট হচ্ছে, বা লো লেভেল লো মেরিট টিমের সাথে ইন্ডিয়া খেলছে এইরকমটা। তো আমরা দেখো সবাই একটা টাইমে ধরে নিয়েছিলাম এশিয়া কাপে ইস্ট বেঙ্গল বলছি, ইন্ডিয়া থ্রু টু দ্য নেক্সট রাউন্ড। বাহরিনের কাছে প্রণয় হালদারের ট্যাকেল, পেনাল্টি, শেষ। ওই জায়গাটা, তো ওই যে জায়গাটা, তোমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবল কি প্রিভিয়াস এরা থেকে অনেকটা বেশি এগোয়নি?
মানে আফটার চিরিচ মিলোভান, মানে বাবলুদার সাথে যদি তোমার কখনো কথা হয় বলে যে চিরিচ মিলোভান নাম্বার 1 বিদেশি কোচ শেষ, তারপর হাউটান, কনস্টান্টাইন, ইগর স্টিমাচ, কিভাবে দেখছো? আমার দেখা বেস্ট বিদেশি কোচ, আমি চিরিচ মিলোভানকে দেখিনি, বাট আমার দেখা বেস্ট ফরেন কোচ যদি তুমি বলো বব হাটন, মানে ইন্ডিয়ান ন্যাশনাল পারসপেক্টিভ। বব হাটন মানে শুধুমাত্র যে খুব বড় লেভেলের কোচ তাই নয়, দেখো প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুব ক্লোজলি যদি দেখা হয়, আমাদের ইন্ডিয়ান কোচেরা একটা কথা বারবার বলতেন, মানে সেই সময় ইন্ডিয়ান কোচরা, যে ইন্ডিয়ানদেরকে কেন সুযোগ দেওয়া হয়, ইন্ডিয়ানদেরকে কেন সুযোগ দেওয়া হয়, ইন্ডিয়ানরা পৃথিবীতে কোনো একটা কম যায় না। আমার মনে হয় দিজ আর নট রাইট ওয়ার্ডস। বব হাটন যে প্রোফাইল নিয়ে এসেছিলেন, সে প্রোফাইলটার প্রতি জাস্টিস করেছেন। আমি সেই সময় এখনো যখন আমি বাইচুংদের সাথে কথা বলতে পারি, তার দলের সঙ্গে কথা হয়, একটা কথা ওরা বারবার বলেন, সেটা হচ্ছে বব হাটন ফার্স্ট শিখিয়েছিলেন কি করে টপ কোয়ালিটি ফরেন টিমস এর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। একদম। তার আগের ফেজটা যদি দেখো, ফুটবল টিমের, ন্যাশনাল টিমের প্লেইং প্যাটার্ন ওয়াজ লাইক আমরা 90 মিনিট ধরে গোল খাবো না। কনস্টান্টিন যখন এই ফেজের আগের ফেজটা এলেন, আমার এখন মনে আছে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল সংবাদ, ডিফেন্ডারদের কোমরে প্র্যাকটিস করেছিল। হ্যাঁ, ঠিক আছে, মেইন কনসেপ্টটা ছিল ওইটাই, যে গোল খাবো না। সেই কনসেপ্টটাকে এক লহমায় ছিঁড়ে বের করে নিয়ে এসেছিলেন বব হাটন। বব হাটনের একটা জিনিস যেটা আমার এখনো মনে হয় যে সেই জিনিসটা যদি একটু উন্মুক্ত করতে পারতেন, হয়তো আরো বেশি রেজাল্ট পেতে পারতেন। প্রত্যেক কোচের নিজস্ব ফিলসফি থাকে, উনি একটা সেট পুল অফ প্লেয়ার্স নিয়ে কাজ করছেন, এর বাইরে মানে সামনে মনজিৎ সিং আর বাইচুং ভুটিয়া, সাবস্টিটিউট হচ্ছে অভিষেক যাদব। তো একটা সেট পুল অফ প্লেয়ার্স, এর বাইরে উনি খুব একটা যেতেন না। He was a fantastic, an amazing professional. স্টিভেন কনস্ট্যান্টিনের লাস্ট ফেজটা যেটা আমি দেখলাম, that was equally good. অনেকটা চেঞ্জ করেছিলেন। অনেকে প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গায় আমাকে যে what was the biggest transformation which you have seen in স্টিভেন কনস্ট্যান্টিন, কারণ যখন এর আগের ফেজে কোচ ছিলেন তখন ওই এলজি কাপ দিয়েছেন ভারত, এই ফেজটাতেও অনেক কিছু দিয়েছেন, এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছেন, ভালো রেজাল্ট দিয়েছেন, ফ্রেন্ডলিতে ভালো খেলেছে ইন্ডিয়া। তো ডিফারেন্সটা হচ্ছে ইউজুয়ালি যখন একটা ফরেন কোচ আসেন, তারা চান যে তাদের ফিলসফিটাকে ইন্ডিয়ান ফিলসফিতে চাপিয়ে দিতে। What Stephen Constantine did was like core concept of ফুটবলটাকে ধরে রেখে তার ইন্ডিয়ানাইজেশন। That's why he was successful. সুমনদা, আমি একটাই মনজিৎ সিং এর জন্য একটা কোশ্চেন জিজ্ঞাসা করব তোমাকে। তো বব হাউটন মনজিৎ সিং কে দুটো ফেজে পেয়েছিল, একটা হচ্ছে মহিন্দ্রাতে যখন মনজিৎ সিং ভয়ঙ্কর, সেকেন্ড হচ্ছে মোহনবাগানে মনজিৎ সিং, দুটো। তো কিন্তু কনস্ট্যান্টাইনের হাতে তোমার বিকল্পটা সেই অর্থে তোমার কম মনে হয় কি, যেমন যে এতটা ইনজুরি প্রোন, মানে ইনজুরি থেকে সাফার করে থাইল্যান্ডের এগেনস্টে ফার্স্ট আছে গোল, আর কোনো সেকেন্ড স্ট্রাইকার নেই ওর হাতে, মানে সুনীল ছেত্রীকে ছাড়া। তো সেই জন্য তোমার মনে হয় যে ইন্ডিয়ার ফোকাসটা, ইন্ডিয়ার মানে সুনীল ছেত্রী সেন্ট্রিক হয়ে গেল। আর ইগর স্টিমাচের ক্ষেত্রে অনেকটা তাই। ইগর স্টিমাচের ক্ষেত্রে মনবীর সিং হয়তো কিছুটা তোমার সাপোর্ট দিচ্ছে সুনীল ছেত্রীকে, বাট তোমার মনে হয় যে বাইচুং মনজিৎ না মনবীর ছেত্রী, মানে তোমার কাছে? ওকে, জবি জাস্টিন চান্স পেয়ে ইন্ডিয়া টিমে আসুক, এটা আমাদের সবার প্রার্থনা থাকবে। ব্রিলিয়ান্ট ট্যালেন্ট, আসবো আমরা জবি জাস্টিন। জবি জাস্টিন বা তোর পেছনে একটা কোশ্চেন হবে, সাত্তকের একটা কোশ্চেন। হ্যাঁ, আমার একটু প্রশ্ন, এবার একটু কলকাতা ফুটবলে যদি আমরা যাই, তো অনেক মানে কলকাতা ফুটবল লিগ অনেক বছর বাদে, মানে মোহামেডান বা মোহনবাগান ছাড়া কোন একটা ওই তথাকথিত মানে ময়দানি বড় টিম ছাড়া এবারে একটা অন্য টিম চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেটার পেছনেও সকল ছোট টিম একটা চ্যাম্পিয়ন হয়েছে। তো ইজ দিস আ গুড মানে অ্যাডভার্টাইজমেন্ট ফর কলকাতা ফুটবল, না এইটা কি কোনো পজিটিভ অ্যাসপেক্ট থাকতে পারে যে সামথিং গুড ক্যান হ্যাপেন আফটার দিস? আনডাউটেডলি এটা খুব ভালো নিউজ,
কারণ দেখো ছোট টিমগুলোর তো আর প্রাপ্তি বলতে কিছু থাকে না। প্রত্যেক বছর যখন এরা খেলতে আসে একটা জিনিস মাথায় রেখে আসে, সিন্স 1958 আমরা হয় থার্ড বা সেকেন্ড বা ফিফথ বা ফোর্থ হতে এসেছি। সেখান থেকে এটা বোধ হয় অনেক বেশি অনেক ছোট দলকে উজ্জীবিত করবে, যে ইন ফিউচার যখন তারা কলকাতা ফুটবল লিগে নামবেন তারা হয়তো পিয়ারলেস থেকে ইন্সপিরেশন পাবে। ওকে, আচ্ছা, তো এইখান থেকে আরেকটা আমার প্রশ্ন যে এই যে মানে এবারে যখন কলকাতা লিগ চলছে তখন ইস্ট বেঙ্গলে প্রথমে আলেন্দ্র বলছিল যে মানে হয়তো কোচিং করাবেন না কলকাতা লিগে। কিবু কলকাতা লিগে ভিকুনা স্টার্টিং থেকে, থাকবেন না হয়তো। হ্যাঁ, কিবু ভিকুনা স্টার্টিং থেকেই মোহনবাগানকে দেখছে, কলকাতা লিগেও ছিল। তো সেই জায়গা থেকে আমাদের পিয়ারলেস যখন মানে চ্যাম্পিয়ন হচ্ছে তখন কিন্তু মানে আমাদের একটা মানে ভারতীয় কোচের ওখানে যোগদান আছে। তো তো এইখানে আমার প্রশ্নটা হচ্ছে যে কোচিং তো মানে ভারতীয় বা এই বিদেশে একটা সবসময়ই একটা মানে আমরা খবরের চ্যানেল বা অনেক কিছুতে এরকম একটা কনফ্লিক্ট দেখতেই পাই। তো আর মানে আমার প্রশ্নটা হচ্ছে বেসিক্যালি যে ভারতীয় কোচও তো সাকসেস পাচ্ছে, তো আমরা কি কখনো কখনো বিদেশি কোচদের প্রতি একটু বেশি ঝুঁকে পড়ি নাকি ভারতীয় কোচের যে চ্যাম্পিয়ন ইগনোরেন্ট, হয়েছে সেটা? যেমন জহর দাস বলো বা জর্জ টেলিগ্রাফের রঞ্জন দা বলো, তো এরাও কিন্তু বড় দলকে হারিয়েছে। মানে ইস্ট বেঙ্গল জর্জ টেলিগ্রাফের কাছে 1-0 হেরেছে, তারপরে পিয়ারলেস এর কাছে হেরেছে জহর দাসের কাছে। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমরা, তোমার মনে হয় না যে মানে আমাদের যারা চোখের সামনে আছে, মানে আউট অফ ডিগ্রি, আমি যদি ডিগ্রি পার্টটা সরিয়ে দিই, আমরা একটু ইনক্লাইন টু দ্য ফরেন কোচেস? তো এটা নিয়ে তোমার কি মত? না, আমার মনে হয় না। কারণ আহ, এই যাদের নাম তুমি করলে না, এরা যখন বড় টিমের পূর্ণাঙ্গ দায়িত্ব পান তখন আর সেই সাকসেসটা রাখতে পারেন না। ছোট আচ্ছা। ফুটবলার, তারকা বিহীন ফুটবলারদের ম্যানেজ করা একটা জিনিস, হুম আর এক্সপেকটেশন না থাকা একটা জিনিস। যখন এই হুম বড় দলের জার্সিটা গায়ে চাপেন তখন ইটস এ ডিফারেন্ট থিং অলটুগেদার, ওটা আলাদা Okay. খেলা। ওকে, আমি এই আচ্ছা। জহর দাসকে যখন আইজওয়াল এফসির কোচ হতে দেখেছি, উনি চেষ্টা করেছেন নতুন প্লেয়ারদের তুলে আনতে, কি অর্থে সে অতটা প্রেশার ছিল না। হ্যাঁ, তারপরে জহর তিনি দাস টিম রেডি মানে করেছেন। সবসময় একটা জুনিয়র টিম বা জুনিয়র প্লেয়ারদের সঙ্গে একটু বেশি সাকসেসফুল। আমরা তার আগে মোহনবাগানের কোচিং এর সময়ও দেখেছি অতটা সাকসেস তিনি পাননি। না, হি ইজ এ ব্রিলিয়েন্ট স্কাউট, আমি এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। বাচ্চাদের শেখানোর দিক থেকে জহর দাস ইজ ব্রিলিয়েন্ট, ইজ ব্রিলিয়েন্ট। হুম, মানে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ইউথ কোচেস ইন দ্য কান্ট্রি। কিন্তু তুমি যদি বলে পূর্ণাঙ্গ দায়িত্বে বড় ক্লাব, ওটা একটু ডিফিকাল্ট জিনিস, ওটা ওটা সবাই হয় না। আমি সেই অর্থে তুমি যদি বলে ইন্ডিয়ান কোচেসদের কথা, আমি হাইলি রেট করি যে তুমি যদি 4-5 জনকে বল, 5 জনের তালিকা বল। একটা সন্তোষ কাশ্যপ, আমি সন্তোষকে খুব কাছ থেকে কাজ করতে দেখেছি, ওয়ান্ডারফুল কোচ, ওয়ান্ডারফুল। লয়েড পিন্টো, another fantastic coach. বিবিয়ানোকে আমি এই ব্র্যাকেটে রাখছি না, কারণ বিবিয়ানো ইজ মোর হুম, than the senior team. yes. Of course, Hangboy Singto, superb Hmm. coach. Eid Jamil, of course, will be there right up. And আরেকটা নাম যদি তুমি আমায় বলতে বলো, there are a few ডেরেক পেরেরা বা আর্মান্ডো কোলাসো, এদের কথা। Derek Pereira would be ক্লিফোর্ড there, মিরান্ডা of আছে, course. ক্লিফোর্ড মিরান্ডা মানে নিউ। Is coming up very very quickly, but Derek Pereira will definitely be on the up. ইয়েস। Sanjoy Shen. তো সুমন্ত, যখন এই এই ধরনের কোচ সঞ্জয় সেন বা এখানে আসে, তো আই লিগ আইএসএল এর কথা হবে না, সেটা তো হতে পারে না। তো আইএসএল এ আমরা আসবো, কিন্তু আই লিগটা তোমার একটা ফার্স্ট, আমি একদম ফার্স্ট, যেটা হয়তো সবাই শুনতে চাইছে, যে তুমি দুটো বড় দলকে খুব কাছ থেকে দেখেছো, ইস্ট বেঙ্গল এন্ড মোহনবাগান। ওকে, তো 2018-19 সিজন ইস্ট বেঙ্গল ড্রেসিং রুম আর 2019 and 20 ইস্ট বেঙ্গল ড্রেসিং রুম কি হয়ে গেল? মানে ডিফারেন্সটা কোথায়? এটা আমাকে বলতেই হবে, মানে আমি না বললে হয় না আর কি। না মানে দরকার নেই। বাইরে থেকে যারা, ধরো আমরা যারা সাপোর্টারের তরফ থেকে যারা দেখছি দুটো ক্লাবেরই, 2019-20 সিজনটা যদি তুমি দেখো, আমি যদি খুব শর্টে বলি, আমি খুব বেশি আমি ডিটেলে যেতে পারবো না, মানে পারবো না আর কি। হ্যাঁ, না যেটুকু তুমি পারবে সেটুকুই আমাদের বন্ধ, সেটাই অনেক। আমাকে অ্যালেয়ান্দ্রো একটা কথা খুব বলতেন,
সেটা হচ্ছে 2019-20 সিজনটায় Alejandro was the boss of the team and he was allowed to do whatever he wants to do freely. একটা কোচকে ফ্রিডম দিতে হয়। হুম একটা কথা অ্যালেজান্দ্রো বারবার বলতেন when he was the coach of 2020-21 season or rather 19-20 season, এই সিজনটা যেটা গেল, হুম তিনি একটা কথা বারবার বলতেন, it seems like my hands are on a table and it's being tied up with nails. এবং I was foxed by the team manager. তো একটা কথা সবসময় মাথায় রাখবে, কোচ তো মাথায় নেমে খেলে না, কোচ ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য টিম। যে অ্যালেজান্দ্রোর কাছে ডানমাওয়ার আল্টে, জবি জাস্টিন চুলোভারা ছিল, সেই ডানমাওয়ার মানে অ্যালেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া যখন কাজ শুরু করলেন in the leadership, role was changed actually. মানে ওকে সেই সাপোর্টটা 18-19 সিজনে করা হয়েছিল, সেটা আরো 19-20 সিজন থেকে পেল না। এবং ধরো অনেক ব্যাপারে মানে টিম স্কোয়াড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও অনেক প্লেয়ারকে ও হয়তো যে অপশন গুলো চেয়েছিল তার পরিবর্তে যে অপশন গুলো দিয়েছিল, যার মধ্যে থেকে ওকে টিম বেছে নিতে হয়েছে, ওর কথা অনুযায়ী they were not the right options. ওকে। এবং ও বিশ্বাস করে যে the team management could have retained the likes of Chulova, Danmavaya and Jobi. এটা ওর রাগ ছিল একদিন বহুদিন, এবং ও বারবার একটা কথা বলতো ওয়েস্ট চলে যাবে বলে, সেরকম ভাবে টিম গঠন করলো না। and the second part was like দুটো তো লবি, এই লবি এবং ওই লবি। অ্যালেজান্দ্রোর কথা অনুযায়ী দুটো লবির লড়াইটা টিম বিল্ডিং, টিম অবশ্যই একটা ওভারঅল টিম গেম, তো তো এটা ম্যাটার করে। তো এটা এবার আমরা আরেকটা, যখন ইস্ট বেঙ্গলের কথা হলো, আমরা একটু মোহনবাগানকে নিয়ে বলবো। তো মোহনবাগানের এই মরশুমের সাকসেসে তোমার কি মনে হয় যে হোয়াট ইজ দি মেন রিজন বিহাইন্ড মোহনবাগান সাকসেস দিস সিজন? দ্য ড্রেসিং রুম অ্যাকচুয়ালি, কারণ এই টিমটা প্রথম থেকে যেহেতু তার আগের বছরটা এতটা খারাপ একটা পারফরমেন্স হয়েছে, এরকম না যে ইস্ট বেঙ্গলের মতো রানার আপ হয়েছে একটা চ্যাম্পিয়নশিপের জায়গা থেকে। মোহনবাগান টিম স্ট্রাগলড ইন 2018-19 সিজন, সেভাবে কেউ এক্সপেক্ট করেনি, কারণ প্রথম থেকে তৈরি হয়েছে। যেরকম ভাবে অ্যালেজান্দ্রো যখন প্রথমবার এলেন, তার কাছে সেই লেভেল অফ এক্সপেকটেশনটা তো তৈরি হয়নি, কারণ একটা মানুষ যতক্ষণ না তার মানে স্টেচারটা সম্পর্কে অবগত হয় ততক্ষণ পর্যন্ত মানুষের এই এক্সপেকটেশনটা তৈরি হয় না। সেই পারফরমেন্সটা দিয়েছে বলুন অ্যালেজান্দ্রোর কাছ থেকে এত এক্সপেকটেশন তৈরি হয়েছিল। তো আমি সেই জায়গা থেকে দেখতে গেলে বলতে হবে যে এটা বলাই বাহুল্য যে ড্রেসিং রুমটা এত শান্তিপূর্ণ ভাবে, মোহনবাগান অফিশিয়ালস দে আর ফ্যান্টাস্টিক, এখানে কোনো লবি ছিল না। এটা ইস্ট বেঙ্গলের বিশ্বাস করি যে গত 17 বছরের 16 বছর ন্যাশনাল লেভেলের এই লিগটা না পাওয়া, ন্যাশনাল লিগ বলো বা আই লিগ না পাওয়া, তার মেইন রিজন হচ্ছে টিমটার কখনো ঐক্যবদ্ধ না হতে পারা। কোনো না কোনো সময় কেউ না কেউ এসে সেই লবির প্রবলেমটা তৈরি করে, এবং এটা একাধিক ফুটবলারের কাছ থেকে আমি শুনেছি যে টিমে একাধিক দল ছিল। সুমনদা একটা কথা এটা নিয়ে, মানে অনেক গ্রুপে বা এরকম, আচ্ছা কমিউনিকেশন প্রবলেমটা তুমি তাহলে একদম উড়িয়ে দিচ্ছ একেবারেই। ফুটবলের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, মানে অ্যালেজান্দ্রোর সাথে মানে সেকেন্ডে এই কমিউনিকেশন প্রবলেমটা চলে আসে, এটা একদম ঠিক ঠিক। যদি প্রবলেমটাই হতো তাহলে তার আগের বছরও হতে পারতো না। আমার মানে আর কি এই কখনো ফুটবলে তুমি কখনো দেখেছো ভারতবর্ষের ফুটবলে একটা কোচ রিজাইন করে চলে যাওয়ার পর তার পরের দিনকে অন্য কোচ দায়িত্ব নিয়েছেন, অথচ টিম জেতার পরে টিমের প্রত্যেকটা ফুটবলার গায়ে অ্যালেজান্দ্রোর টি শার্ট পরে ঘুরে সেলিব্রেশন করছে? আমি মনে করে থাকবে তোমরা ম্যাচটা,
চেন্নাই সিটির এগেনস্টে ম্যাচ। হ্যাঁ সুতরাং দেখো, আমি বেশি কিছু বলতে চাই না, আমি যদি এটুকু বলতে চাই, অ্যালেজান্ড্রো ওয়াজ লাভড বাই দ্য প্লেয়ার্স। আলেজান্দ্র ও নিয়ে যদি ঠিক তোমাকে করে কাজ শেষে করে, লাইভের শেষে একটা প্রশ্ন করব, তার আগে সাপ্তকী তোমাকে কিছু প্রশ্ন করবে, ঠিক করে রেখেছে সাপ্তকী। না, আমার বেসিক্যালি মোহনবাগান তো হলো, তো মানে যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে কথা হচ্ছে, তো এখন ভারতীয় ফুটবলে বেসিক্যালি দুটো হট টপিক খুব চলছে, একটা ইস্ট বেঙ্গল রিলেটেড, একটা মোহনবাগান রিলেটেড। তো ইস্ট বেঙ্গল রিলেটেড হট টপিকটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল পরের বছর কি আইএসএল খেলবে, খেললেও কি মানে প্লেয়ার যা চুজ হচ্ছে বা সেই রকম আমরা আশা করতে পারছি যে খেলতেও পারে। আর একটা মোহনবাগান রিলেটেড হট টপিক অবশ্যই এটিকে মোহনবাগান মার্জার। তো এই দুটো নিয়ে তোমার কি সে বা তোমার কি ভিউ? আমি একটু স্প্লিট করে দিচ্ছি তোমার জন্য। তো এখন দেখো, কারেন্টলি মারিও রিভেরা রেজিগনেশন দিয়েছে। আমি তো কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। ওকে হ্যাঁ, ওকে ওকে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে কিনা, তাই ওটা তো সময় বলবে। অফিসিয়ালরা ক্লেম করছেন আমরা খেলবো, কেউ বলছেন কাগজে লিখে নিন ইস্ট বেঙ্গল নিজেদের কোট আনকোট দমে আইএসএল খেলবে। আবার এদিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অফিসিয়ালসরা বলছেন না, ওরা তো আবেদনই করেনি, খেলার প্রশ্ন আসছে কোথা থেকে। তবে দুটো জিনিসকে বাদ রেখেও যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো ডিরেক্টলি পার্সোনালি, পার্সোনাল ইন্ডিয়ান ফুটবল, হ্যাঁ, তাতে আমার মনে হয় যে বিকজ অফ কোভিড-19 it would be very difficult to increase the number of matches, কারণ আবার আন্ডার 17 women's world cup ওই উইন্ডোটাই কিন্তু খেলা হবে না, যেটা ফিফা ইভেন্ট ইন্ডিয়াতে হচ্ছে। সুতরাং যে সুযোগটা অন্য বছরের থাকাটা অনেক কি হতো, বা এই বছর যদি ঠিক সময় শুরু হতো তাহলে হয়তো হতে পারতো। নভেম্বরে যদি শুরু হয়, তারপরে ওই একটা উইন্ডো বন্ধ হয়ে যাওয়া, আমার মনে হয় নাম্বার অফ ম্যাচেস এই মুহূর্তে বাড়ানোর মতো জায়গা তৈরি করাটা খুব ডিফিকাল্ট। এবার আসছি মোহনবাগান। সত্যি কথা বলতে কি, আমি এটিকে মোহনবাগানের থেকে মোহনবাগান পছন্দ করি। কারণ দেখো, ইস্ট বেঙ্গল মোহনবাগান তো শুধুমাত্র ফুটবল ক্লাব নয়, হ্যাঁ একদম। তো সেখানে একটা 5 বছরের বাচ্চা ক্লাব, বাচ্চা ক্লাব টার্মটা ইউজ করলাম কারণ সঞ্জীব ভাইয়া নিজে বাচ্চা, তারা মোহনবাগানের মতো ঐতিহ্যশালী একটা ক্লাবের সঙ্গে মার্জ হচ্ছে, ব্যাপারটা 50-50 হতো অ্যাজ এ রেফারেন্স। এটা 80-20 কোশ্চেন। আমার ব্যক্তিগত মতামত, আমি আবারও বলছি, আমার মনে হয় এটা না হলে হয়তো ভারতবর্ষের ফুটবল রোম্যান্টিসিজমটা অনেক বেশি। তবে ফাইন্যান্সিয়ালি একটা ক্লাব অনেক দিন ধরে স্ট্রাগল করছিল, মানে বাই দা এরা বা ডিফেন্সিভ তারা বহুদিন ধরে একটা লড়াই ভারতবর্ষের ফুটবল স্ট্রাকচারে পুরো কম্পিটিশন হওয়াটা খুব ডিফিকাল্ট। স্ট্রাগল করছিলেন, টাকা ব্যক্তিগতভাবে খরচ করছিলেন, সেই জায়গা থেকে একটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল একটা টিম পাওয়া, এটা সাথে বড় হতে পারে। তবে যদি বলো একান্তই ফুটবল রোম্যান্টিসিজমের ব্যাপার, তাহলে আমি বলবো যে ইস্ট বেঙ্গল মোহনবাগান লড়াইটা মনে হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান লড়াই থেকে অনেক কষ্ট। আচ্ছা, সুবর্ণা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে একটা টাইমে আমরা জানি যে ইস্ট বেঙ্গল অন দ্য ভার্জ অফ জয়নিং আইএসএল, মানে একটা টাইমে ইস্ট বেঙ্গল চলে এসেছিল প্রায় যে জয়েন করবে করবে করেও কিন্তু তখন জয়েন করেনি ইস্ট বেঙ্গল, মানে বিভিন্ন ভেতরের রিজন বা যাই বলো। তো সেই সুযোগ থেকে দাঁড়িয়ে ধরো কারেন্ট সিচুয়েশনে ইস্ট বেঙ্গল ধরো সিএম এর কাছে ধরো রিকোয়েস্ট মানে করছে, সিএম থ্রু সিএম যাচ্ছে কল প্রফুল প্যাটেলের কাছে, তো তার এখনো রিপ্লাই আসেনি। তারই কুশল দাস বলেছে হ্যাঁ হ্যাঁ খুব হাস্যকর লেগেছে। আমি সেটাই বলছি যে পলিটিক্সের বাইরেই রাখছে। এটা কি হচ্ছে, মানে এটা সহজ উপায়, বিট পেপার বেরোবে, দাবি জানাবে, টিম ঢুকবে আইএসএল এ। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা বোধহয় কলকাতার কোনো একটা, মানে কলকাতার দলগুলোই ভাবতে পারে এরকম ভাবে, মানে এই ধরনের বলতে পারি যে সেই শিখলে ভাবনা চিন্তা, যেভাবে আজ থেকে 30 বছর আগে ক্লাব চলতো, যারা প্রেসার ট্যাকটিক্স খেলবো,
ফুটবল অনেক প্রফেশনাল হয়ে গেছে, এফএসডিএল অনেক প্রফেশনালি ইন্ডিয়ান ফুটবলটাকে হ্যান্ডেল করে। সেখানে মুখ্যমন্ত্রীকে দিয়ে ফেডারেশনকে চাপ দিয়ে এগুলো করাটা ভাবে হয় না। যদি সেটাই হতো, যদি প্রফুল প্যাটেলকে এই কাজগুলো করা সম্ভব হতো, প্রফুল প্যাটেলও তো আই লিগটাকে প্রাণপণে বাঁচাতে চেষ্টা করেছে, পারলেন না কেন? কারণ কোনো একটা জায়গা থেকে অর্থটা খুব প্রয়োজন, যে অর্থটা ফাইন্যান্সিয়াল যেটা প্রোভাইড করে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে প্রফুল প্যাটেল শুধুমাত্র লিগটাই এফএসডিএল, ওরা প্রফেশনালি সমস্ত কিছু হ্যান্ডেল করে। মুখ্যমন্ত্রীকে বলে এগুলো করে এটাকে এরকম না যে অকারণ লিগ হচ্ছে বা আইএফএসি তে খেলা হচ্ছে, আমার খেলানো মানে এটা খুব ডিফিকাল্ট। মানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে এভাবে কখনো মানে হস্তক্ষেপ করেছেন কোনো দলকে আইএসএল এ খেলানোর জন্য, এরকম ঘটনা ঘটেনি। সুতরাং আমি জানি না, হয়তো এটা ডেসপারেশনের থেকেও হতে পারে যে আমার টিম করেও খেলাবো। তো প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে, নিয়ম মেনে চললে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। তা এই যে ধরো এখন ইস্ট বেঙ্গল টিমে যে একটা হিউজ সাইনিং স্প্রি দেখা যাচ্ছে, মানে প্রায় ডেলি বিভিন্ন রকমের নিউ প্লেয়ার্স, ওল্ড প্লেয়ার্স, যাদেরই ধরছো তুমি, তো তারা কি এইটা জেনেই আসছে যে যে কোনো জায়গায় তাদের খেলতে হতে পারে না, তাদেরকে একটা কোনো বলা হচ্ছে অন প্রি কন্ট্রাক্ট? দেখো, ইস্ট বেঙ্গল মোহনবাগান তো ইমোশন না। ইস্ট বেঙ্গল মোহনবাগান ভারতবর্ষের ফুটবলের সবচেয়ে বড় দুটো ইনস্টিটিউশন। যে কোনো ফুটবলার চান যে আমার ফুটবল কেরিয়ারটাই অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গল মোহনবাগান একবার করে হলো। এবার আরেকটা বড় প্রবলেম হচ্ছে, তুমি আই লিগে খেলো কি আইএসএল এ খেলো, ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা মানে তুমি প্রচারের আলোয় থাকবে, পরিষ্কার হিসেবে। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে এটা তো একটা ইমোশন কাজ করেই, এখনো করে। যারা বলেন তারা ভুল বলেন যে এখন আর ইস্ট বেঙ্গল মোহনবাগান কাজ করে না, ডেফিনেটলি করে। এবং সত্যি কথা বলতে কি, এই যে যারা সাইন করেছে ইস্ট বেঙ্গলে, তাদের ইস্ট বেঙ্গল ক্লাবটার প্রতি একটা শ্রদ্ধা রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। হয়তো তারা অনেকদিন অনেক ম্যাচ খেলেননি, হয়তো তারা রেগুলার ফুটবলের মধ্যে নেই, কম্পিটিটিভ ম্যাচের মধ্যে নেই রাধা, তারপরেও ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাগনেট, আকর্ষণ করেই। সাত্ত্বিক কিছু প্রশ্ন আছে, আমি তারপর একটা কোশ্চেন করব। হ্যাঁ, আমার একটা এই আই লিগ আইএসএল এই নিয়ে যখন প্রশ্ন হচ্ছে, তো আমার একটা প্রশ্ন আছে যে আই লিগ আর আইএসএল, আই লিগ অনেক আগে থেকে চলছে, আইএসএল পরে আসে। তো যখন নতুন আসে তখন 2 মাসের টুর্নামেন্ট, সার্কাস লিগ, এসব অনেক অনেক কথা শোনা যেত। তো বেসিক্যালি এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, আইএসএল এখন 1 নম্বর টুর্নামেন্ট ইন্ডিয়ার। আইএসএল অনেক বেশি যেটা আমাদের মতো সাধারণ সমর্থকরা দেখতে পায় যে আইএসএল অনেক বেশি গ্ল্যামার আছে, আইএসএল অনেক বেশি ফাইন্যান্সিয়ালি স্টেবল। তো আমি জানতে চাই যে একটু যদি ডিটেলসে দেখা যায়, তাহলে আই লিগ আর আইএসএল এর বেসিক ডিফারেন্সটা কোথায়? যে আই লিগ আজকে এতটা মানে ওয়ান অফ দ্য নেগলেক্টেড লিগ হয়ে গেছে ইন্ডিয়ার, আর আইএসএল প্রফেশনালিজম। আমার মনে আছে যখন আইপিএফসি তৈরি হয়েছিল, চিরাগ তান্না নবাব দ্বারা তৈরি করেছিলেন আইপিএফসি। সেই আইপিএফসি তৈরি হওয়ার মূলে কি ছিল না, এই রিলায়েন্স তখন বলেছিল ভারতবর্ষের ফুটবলের রাষ্ট্রায়ত্তকরণ, অর্থাৎ আই লিগের রাষ্ট্রায়ত্তকরণ। তখন এরা হাডে রেডে করে তেড়ে উঠলেন তো ক্লাবগুলো, এবং বললেন যে না না না, এটা হতে পারে, ভারতবর্ষের ফুটবলে এটা করা দেওয়া যাবে না, ক্লাব হাত তুললেন না। তারপরে আলটিমেটলি কিন্তু সেই মানি পাওয়ারের জয় হলো, চিরাগ তান্না জয়েন করলেন এফএসডি, চিরাগ তান্না আইপিএফসি পারছিলেন। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, দেখো, একটা যে কোনো ফাইন্যান্সিয়ালি ফিজিক্যাল একটা ফুটবল শক্তি দাঁড় করানোর জন্য, বা একটা ফুটবল ফুটবল ইন্ডাস্ট্রি থেকে দাঁড় করানোর জন্য সবচেয়ে হচ্ছে প্রফেশনাল, আর সেকেন্ডলি হচ্ছে রিলায়েন্স টাকা নিয়ে ভারতবর্ষে, রিলায়েন্স ভারতবর্ষের ফুটবলের খোলনোল আস্তে 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 দেখো 2014 অনেক খারাপ। এখনো ভারতবর্ষের ফুটবলে সমস্ত আই লিগ ক্লাবকে জায়গায় দাঁড়িয়ে আমাদের স্যালারি
আইএসএল এর প্রত্যেকটা ক্লাবের স্যালারি জাস্ট লাইক এ প্রবলেম ফুটবলটা খেলা তার কাছে দিনের শেষে ফুটবলটা খেলতে পরিবারের দেখাশোনা আমি আমার লিভিংটা অনেক বেশি হেলথিয়ার হবে আমি যেখানে থাকবো সেই জায়গাটা অনেক বেশি বেনিফিশিয়াল এবং সমস্ত কিছুর একটা প্যাকেজ হলো আইএসএল আই লিগে এখনো প্রচুর লড়াই আছে আই লিগে এখনো অনেক আই লিগে প্রথম হচ্ছে অর্থ সেকেন্ড and third the level of professional আচ্ছা, তো এইটা থেকে আমরা আজকের লাস্ট কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে একটা মানে আমার একটা কোশ্চেন কিন্তু আছে লাস্ট বলার পরে, আমি সেই লাস্ট কোশ্চেন নিয়ে আচ্ছা তোর কোশ্চেনটা করে নে, তাহলে তারপরে লাস্ট কোশ্চেনে যাব। আচ্ছা ঠিক আছে। তো সুমনদা, তুমি যতজন বড় ক্লাবের কোচকে দেখেছো, আমি 3 জনের নাম বলছি। মানে ইস্ট বেঙ্গল ক্লাবে যখন তারা কোচিং করতে এসেছেন, একজন জানি যে ফালোপা, মার্কোস ফালোপা, কি বিশাল প্রোফাইল, বড় কোচ। 2 নম্বর হচ্ছে, তারপরে আমি যাতে বলতে চাই সেটা হচ্ছে যে খালিদ জামিল, মানে যে প্লেয়ারদেরকে আগলে রাখতো, বলতো যে যা দোষ সব আমাকে বলবে, প্লেয়ারদের কেউ কিছু বলবে না। আর 3 নম্বর তো মানে তুমি বুঝতেই পারছো আমি কার কথা বলছি, যে আলেজান্দ্রো গার্সিয়া। সে মানে একটা মানে বিশাল গাছ, মানে যেখানে ম্যাজিশিয়ান ছিল। মানে আমাদের টিমের যে কিছু হতে পারে, ইস্ট বেঙ্গল টিমের যে কিছু হতে পারে, কেউ এক্সপেক্টই করেনি। যখন মানে জানে যে একটা গতানুগতিক 4 পয়েন্টের ডিফারেন্সে রানার্স, এইটাই হচ্ছে হাইয়েস্ট। তো সেখান থেকে চ্যাম্পিয়ন হতে পারে ক্লাব লনের ভিড়। হ্যাঁ, মানে অ্যালেন্ড্রোর সাকসেসটা আমি কেন বলি, আমার এখনো মনে আছে আমারই একজন কলিগ যখন অ্যালেন্ড্রো দায়িত্ব নিয়ে এসেছিলেন, কলকাতা লিগে ইস্ট বেঙ্গল 4th হয়েছিল না 5th হয়েছিল 2018 সিজনে। তিনি টিম দেখে বলেছিলেন এবছর ইস্ট বেঙ্গল হয় রেলিগেশন খাবে, আর না হলে ওই 6-7 নম্বরে শেষ করবে মেরে গেলে, দেখছি বেশি কিছু হওয়া সম্ভব নয়। সুভাষ কোচ, প্রায় পুরো টিমটাই ওর হাতে তৈরি করা, এবং সেটা হওয়ার পরেও ইস্ট বেঙ্গল কলকাতা লিগে তাও ইদানিং কালের সবচেয়ে খারাপ পারফরমেন্স। তো সেখান থেকে, এবং সেখানেও কিন্তু জনি অ্যাকোস্টা খেলেছিলেন, যেমন না যে জনি অ্যাকোস্টা খেলেন, তারও গায়ে একটা তকমা লেগে গেছিল জনি অ্যাকোস্টার গায়ে। হ্যাঁ হ্যাঁ, যে ক্রোমা যখন, হ্যাঁ ক্রোমা যখন আর কি পিয়ারলেস এর এগেইনস্টে কাটিয়ে গোলটা করে, তো তখন ওকে এটা কি বিশ্বকাপ, আর মানে ওর একটা তকমা ওর গায়ে তখন লেগে যায়। এবং সেখান থেকে টিমটাকে পুরো খোল নলচে বদলে দেওয়ার পিছনে কিন্তু অ্যালেন্ড্রো মেন্ডেস রয়েছে, মারিও রিভেরা নয়। আমি এখনো তোমার দায়িত্ব নিয়ে বলতে পারি এভাবে তুলনা করাটা উচিত নয়। আমার কোকো একটা কথা বলছিলেন কিছুদিন আগে, আমার সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল, বলছিলেন যে মারিও নিজেকে ইম্পর্টেন্ট প্রমাণ করাতে মাঝে মাঝে এটা ভুলে গেছিলেন যে ওকে কি ইন্ডিয়াতে এসেছে, যার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে না, যাকে ইন্ডিয়ান ফুটবলে একটা লোক চেনালো, সেই কৃতজ্ঞতা বোধটা যে মানুষের থাকে না, সে মানুষের পক্ষে বেশি কিছু করার সম্ভব না। এবং যে সমস্ত স্প্যানিশরা খেলে গেছেন তাদের সঙ্গে অনেকবার আমার কথা হয়েছে, they were never happy with Mario. They thought like Mario was a bigger politician than a coach. আমি ওদের ভার্সন বলছি, আমার ভার্সন না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পলিটিশিয়ান ইন দ্য সেন্স মানে দলীয় সংহতির ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা থাকতে পারে, কারণ এটা যারা রিসেন্টলি থাকে তারাই অনেক বেটার করতে পারে। তবে at the end of the day এটা ম্যাটার করে যে তুমি সাকসেস দিতে পারলে কি পারলে না। মারিও আসার পর ইস্ট বেঙ্গল পরপর কতগুলো ম্যাচ জিতেছিল, সাকসেসফুল সিম্পল। তোমার সম্পর্কে অনেক সমালোচনা হতে পারে, আর at the end of the day when you are performing you are successful. তবে তুমি যদি অ্যালেন্ড্রো মেন্ডেস গার্সিয়া আর মারিও রিভেরা কোনো কারো তুলনা হয় না। ওকে, আচ্ছা, তো আজ যখন ইস্ট বেঙ্গলের কথা হচ্ছে, তো লাস্ট প্রশ্নে যাওয়ার আগে আমি একটা
একটা বেশ মানে একটা মোহনবাগান নিয়ে আমি প্রশ্ন করি, কারণ মোহনবাগান দর্শকও থাকবে। তো বেসিক্যালি অ্যাজ আ স্পোর্টস জার্নালিস্ট, তোমার কাছে যদি দুটো টিম দেওয়া হয়, একটা 2015-র মোহনবাগান চ্যাম্পিয়ন টিম আর একটা 2019-এর মোহনবাগান চ্যাম্পিয়ন টিম, তুমি এই দুটো টিমকে তুমি, হ্যালো, 14-15 14-15 টিম 14-15 বেটার? কেন কেন মানে এই রিজনটা কিসের জন্য, বা কি বলবে কারণটা বলছি, জাস্টিফাই? বেটার কেন বলছি, লিগটা অনেক বেশি কম্পিটিটিভ ছিল, কারণ হুম। তখন ওটাই নাম্বার ওয়ান লিগ ছিল এবং দেশের সেরা ফুটবলাররা ওই লিগটা দিত। এখন দেশের সেরা ফুটবলাররা আইএসএল এ খেলে। সুতরাং আর কান্তিরাওয়া থেকে একটা পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসতে হবে, নাহলে লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এখান থেকে এক গোলে পিছিয়ে পড়ে 88 মিনিটে গোল করে আই লিগ ছিনিয়ে নেওয়া, অসাধারণ মুভমেন্ট একটা, মানে ওই ওই মুহূর্তটার সঙ্গে কোনো কোনো মুহূর্ত মেলানো যায় না। একদম ওই একদম ওই ওই এটা। মোহনবাগান টিমটা অন্যরকম। আর তখন একটা মানে এই ব্যাড ফেজ মোহনবাগান থেকে টিমটাকে কাটিয়ে আসতো। হুম। আমি এই মোহনবাগান টিমটাকে কোনো রকম খাটো করছি না, আমি বলছি ওই হুম। লিগটা পাওয়া অনেক বেশি কঠিন ছিল। একদম, হ্যাঁ সেটা তো নোট, এখন একটু ছোটও হয়ে গেছে, প্লাস ওই লিগটা অনেক বেশি তখন কম্পিটিটিভও ছিল, সেটা একদমই ঠিক। তো যাই হোক, আজকে আমরা তাহলে শেষের দিকে চলে আসবো, লাস্ট কোশ্চেন সেটা করবো তোমাকে। তুমি মানে আবার লাস্ট? ওটা লাস্টের আগে ছিল, এটা জাস্ট লাস্ট কোশ্চেন, একটা জাস্ট ভালো এক্সপিরিয়েন্স দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে ধরো মানে আচ্ছা বলো। তুমি তো আহ, সব মানে অনেক কোচকে সামনে থেকে দেখেছো, কিবু ভিকুনা বা আলেজান্দ্রো মেনেন্দেস বা হাবাস। তোমার একটা কোনো ভালো এক্সপিরিয়েন্স বা তোমার একটা মানে এদের তিনজনের মধ্যে বা তোমার কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করতে চাও, যেটা আমাদের আমাদের সাধারণ সমর্থকরা তো জানে না, ভালো ভালো কোনো এক্সপিরিয়েন্স? দুটো বলবো, হুম। একটা হাবাসের সাথে, একটা হুম। অ্যালিয়ান্দ্রোর সাথে। হুম। হাবাসের আমার মনে আছে, আমি এটা আগেও একবার কোথায় যেন একটা বলেছিলাম কোনো একটা ইন্টারভিউ, হুম। যে হাবাস, আমি একবার হাবাসকে জিজ্ঞাসা করেছিলাম ওয়াই রাকেশ মাসি এভরি নাও হুম। এন্ড দেন, তখন রাকেশ মাসিকে নিয়ে খুব সমস্যা হতো না, যে কেন রাকেশ হুম। মাসি হুম। খেলে, হুম। এত এত ভালো ভালো ফুটবলার রয়েছেন, জুয়েল রাজা বসে রয়েছেন, হুম। রাকেশ মাসি খেলছেন এবং রেড কার্ড খেতেন, এমন একটা হুম। ব্যাপার, ইয়েলো কার্ড খেতেন। হুম। আহ, আমি বলছিলাম তোমার কি মনে হয় যে টিমটা কোনো রকম জায়গায় একটা গিয়ে বিপদে পড়ে যাবে, যে ওর কিছু হুম। ভুলের জন্য? হুম। আমাকে হাবাস বলেছিলেন যে in modern day football you don't need 11 top class footballers to become champions. You need a few warriors who will give আচ্ছা। everything for your team, and that character inspires the entire squad. Rakesh Machi is that kind of a character. So that was something different. কারণ হাবাস knows the winning হুম। preparation. কি করে একটা হুম। টিম জেতাতে হয়, তার প্রিপারেশনটা, তার প্রসেসটা, তার ফর্মুলাটা he knows better than হুম। anybody else who worked in হুম। Indian football. অ্যালিয়ান্ড্রোর ক্ষেত্রে যেটা আমি দেখেছিলাম, অ্যালিয়ান্ড্রোর যে ফ্ল্যাটে উনি থাকতেন রাজারহাটে, আমি একটা ডকুমেন্টারি করছিলাম, আমাকে অ্যালিয়ান্ড্রো বলেছিলেন আমার ইন্টারভিউ, আমি ওকে বলেছিলাম তোমার একটা ইন্টারভিউ করবো, ও আমাকে বলেছিলেন যে না, আমি তোমাকে একটা ডকুমেন্টারি করার সুযোগ দেবো, হুম। আমি চাই যে ইন্ডিয়ান ফুটবলে যদি আমার উপর কোনো ডকুমেন্টারি হয়, সেই ডকুমেন্টারিটা তুমি করো। তো এবং সেই হুম। ডকুমেন্টারিটা আমি করেছিলাম, পুরোটা শেষ দিকটা একটুখানি বাকি থেকে গেছে, হুম। চলে গেলেন যখন। তো আমার তখন অ্যালেজান্দ্রোর বেডরুমে বা ড্রয়িং রুমে ঢোকার সুযোগ হয়েছে, যেখানে ও, কোকো, কার্লোস দাদার একসঙ্গে কাজ করেন। একটা ফুটবল কোচ কি করে ফুটবল গবেষক হয়ে উঠতে পারে, তার আপুর ঘর ছিল ওটা, হুম। এবং সেখানে তুমি যদি যাও, পুরো ঘরটা ইজ অল অ্যাবাউট ফুটবল। লোকটা আচ্ছা। সারাদিন ফুটবলে ডুবে থাকে, সেখানে ভিডিও অ্যানালিসিস থেকে শুরু করে ড্রয়িং বোর্ড, মানে ওটা বেডরুম, লিভিং রুম, ড্রয়িং রুম, না কোনো ফুটবল ড্রেসিং রুম বোঝা খুব মুশকিল। ফুটবলটা যে কত বড় একটা সাধনা ওই লেভেল অফ ফুটবলে অপারেট করতে গিয়ে, সেটার একটা পারফেক্ট, মানে উনি আগের দিনকে রাত্রিবেলা নেক্সট 7 দিনের প্রিপারেশন তৈরি করতেন, 7 দিন পরে কি ট্রেনিং হবে, অল চকড আউট,
এই প্লেয়ারটা ঘুম থেকে উঠে এটা খাবে বাড়িতে, খেয়ে এখানে আসবে, এসে এইটুকু ট্রেনিং করে এই সময় থেকে এই সময় রেস্ট করবে, বাড়িতে এই সময় কুল ডাউন করবে, এই সময় ভিডিও অ্যানালিসিস দেখবে। পুরোটা একটা অদ্ভুত সিস্টেম, একটা অদ্ভুত মানে আমরা ওই ecosystem। মুভিতে দেখি সেই যখন কোনো ডিটেকটিভ মানে পুরো লিডস ডাউন করছে কোনো ধরতে, একটা পুরো প্ল্যানিং থাকে একদম বোর্ডের মতো, মানে তো সেরকম আমাকে পুরো। বলেন যে তোমার আলেয়ান্দ্রোকে এত মানে তুমি আলেয়ান্দ্রোকে প্রশংসা করো না, কারণ আমি যে হুম। আলেয়ান্দ্রোকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম, হুম। সেই অতটা কাছ থেকে দেখার সুযোগ কারোর হয়নি। এক্স্যাক্টলি। কোনো ভারতবর্ষের ফুটবল সাংবাদিকেরও হয়নি, কোনো ফুটবল ধারাভাষ্যকারেরও হয়নি, হুম। কোনো ফুটবল ফ্যানেরও হয়নি। হুম। আমি আলেয়ান্দ্রোর সঙ্গে প্রচুর টাইম কাটিয়েছি, এবং সেই হুম। লোকটার আজকে হয়তো যারা টিম ম্যানেজমেন্টে ছিলেন তারাও স্বীকার করবেন, এখন করবেন কিনা জানি না, এখন ফোন চলে গেছে তো তো স্বীকার করবেন কিনা জানেন, আমার আমার কিছু বন্ধু বান্ধব আমি যাদেরকে দেখেছিলাম, তারা আমাকে বারবার বলতেন ওই লোকটার সামনে 1 ঘন্টা বসে থাকা মানে ওই 1 ঘন্টার বুঝটা নলেজ গেইন হবে পিওর অবশ্যই। 100%. He will change the conception you have about him. He is that good. তবে একটা লোক এমনি এমনি তো জোসে মরিনোর প্রজ্ঞার কাছাকাছি পৌঁছাতে পারে, একদম। এমনি এমনি তো মানে রিজার্ভ টিমের দায়িত্ব নিতে পারেন না। ভারত মানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব। ইন্ডিয়ান ফুটবলে এরকম কোচ যত আসবে, আলেজান্দ্রো, কিবু ভিকুনা, এরকম লেভেলের কোচ যত আসবে, ইন্ডিয়ান ফুটবল ইগোস্টি ম্যাচ হাবাস, এরকম লেভেলের যত কোচ আসবে, কিউ ওয়াজ টেরিফিক। মানে আমি আশুতোষ আমার খুব ভালো বন্ধু, আশু মেহতা, গুরজিন্দার আমার খুব ভালো বন্ধু, সাহিল, শুভ, ওরা আমার খুব কাছে, এবং ওরা বারবার একটা কথা বলে যে কিবুর মতো কোচ ওরা পায়নি ওদের কেরিয়ারে কখন। ইন্ডিয়া থাকছে এটাই বড় অনেক। হ্যাঁ, দেখা যাক আমরা মানে দেখা যাক কি হয়। সুমনদা টাইম দিলে আমাদের, থ্যাংক ইউ তার জন্য। আসলে সামনে মানে এত প্রশ্ন একসাথে এসে যায় না, মানে এই তো ফার্স্ট টাইম এসে তো কোনটা আবার নিশ্চয়ই করে আড্ডা দিতে পারবো, আবার নিশ্চয়ই দেখা হবে, আবার নিশ্চয়ই সুমনদা আবার দেখা হবে, আবার আসবো। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুমনদা, থ্যাংক ইউ সুমনদা। থ্যাংক ইউ সুমনদা।